2025-এর বাকি 6টা মাস 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে? নিশ্চয়ই। তো দেখো শান্তদীপ, এই নিউমারোলজি ব্যাপারটা কি আগে একটুখানি বলে নিই। যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো নিউমারোলজি অলসো একটা ল্যাঙ্গুয়েজ। তো যদি বলা হয় কিসের ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ নাম্বারস। তো আমরা যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি তখন সেই শেখাটা আমাদের কি করে, আমাদের লাইফকে এনহ্যান্স করে। যেমন আমি যদি বাংলা বলতে পারি, তো তার সাথে যদি আমি ইংলিশও ভালো বলতে পারি, হিন্দিও বলতে পারি বা জানি, তাহলে সেটা আমার লাইফকে এনহ্যান্স করবে। ঠিক একইভাবে আমরা যদি এই সংখ্যার ভাষাকে ভালো করে বুঝতে শিখি, জানতে শিখি, তাহলে এটা কিন্তু আমাদের লাইফকে অনেকভাবে এনরিচ করে, আমাদের লাইফকে গাইড করে। তো এই যে প্রশ্নটা দিয়ে শুরু হলো যে আগামী যে সময়টা আছে এই বছরের কেমন যাবে, সেটা যদি আমি দর্শক বন্ধুদের বোঝাতে চাই, তাহলে একটা কনসেপ্ট আমি বোঝাবো। এই নিউমারোলজি সাবজেক্টটা পুরোটাই কনসেপচুয়াল। এখানে বিভিন্ন রকম কনসেপ্ট আছে। মানে নিউমারোলজি বলতে শুধুই নেম কারেকশন না বা নামের স্পেলিং চেঞ্জ না, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। তো তার মধ্যে এই যে ব্যাপারটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, যে আগামী যে সময়টা আছে 2025-এর কেমন যাবে, সেখানে নিউমারোলজির একটা কনসেপ্ট ভীষণ হেল্প করবে, যাকে আমরা বলি পার্সোনাল ইয়ান নাম্বার। এই যে 1 to 9 তুমি বললে, এই 1 to 9 পার্সোনাল ইয়ান নাম্বার অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি। কারণ নিউমারোলজিতে আমরা 1 to 9 নাম্বার নিয়েই আলোচনা করি। তো পার্সোনাল ইয়ান নাম্বার কার কীরকম হবে, কোন ডেট অফ বার্থের মানুষ কি করে জানবে যে তার পার্সোনাল ইয়ান নাম্বার কি, সেটা আমি আগে একটু শিখিয়ে নিই। খুব সহজ এই ব্যাপারটা, একটু অ্যাডিশন করলেই হবে। ধরো আমার ডেট অফ বার্থে রয়েছে ডেট, মান্থ এবং ইয়ার। আমি চাইছি 2025-এ আমার পার্সোনাল ইয়ান নাম্বার কেমন, কোনটা হবে সেটা জানতে চাই। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 2 জানুয়ারি 2000। তো যার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 2000, সে চাইছে যে 2025-এ তার পার্সোনাল ইয়ান নাম্বার কি সেটা বের করবে। তাহলে কি করতে হবে, ডে, মান্থ আর এই 2025 এই পুরো ডিজিটগুলোকে একসাথে অ্যাড করে নিতে হবে, করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। তাহলে ফর এক্সাম্পল, যার 2 জানুয়ারি 2000 ডেট অফ বার্থ, তার পার্সোনাল ইয়ান নাম্বার হচ্ছে 2 জানুয়ারি থেকে আমি 1 পাচ্ছি, 2 + 1 + 2025 থেকে আমি 9 পাচ্ছি। তাহলে 2 + 1 + 9 যদি করি, তাহলে হয়ে যাবে 12। 12কে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, তাহলে 3। তাহলে যার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 2025-এর জন্য 2025-এর জন্য তার পার্সোনাল ইয়ান নাম্বার হয়ে গেল 3। তাহলে এইভাবে পার্সোনাল ইয়ান নাম্বারের ক্যালকুলেশন, মানে শেষের যেটা যার 2000 সালে জন্ম, সেই 2000টাকে না ধরে আমরা 2025 ধরে নেব, কিন্তু বাট ডে অ্যান্ড মান্থটা একই থাকবে। মান্থ এবং ডে এবং মান্থ একই থাকছে। তার সাথে আমি যে বছরের পার্সোনাল ইয়ান নাম্বার বের করতে চাই, সেই বছরেরই সেই বছরকে যদি আমি অ্যাড করে নিই, তাহলেই সেই বছরের পার্সোনাল ইয়ান নাম্বার বেরিয়ে যাবে। এইবার এই পার্সোনাল ইয়ান নাম্বারটা একটা রোটেশনে চলে, সেই রোটেশনটা 1 to 9। তাহলে যার 2025-এ পার্সোনাল ইয়ান নাম্বার হলো 3, তাহলে নেক্সট ইয়ারে তার হয়ে যাবে 4, 26-এ তার হয়ে যাবে 4, 27-এ হয়ে যাবে 5, এরকম করে 3, 4, 5, 6, 7, 8, 9 অবধি যাবে। 9-এর পর আবার 1 থেকে কি হবে, রিপিট শুরু হবে। এইবার এক একটা পার্সোনাল ইয়ান নাম্বার অনুযায়ী এক একটা বছরের থিম তৈরি হয়। সেই থিমটা যদি আমরা বুঝে নিই যে আমার এই বছরের থিম এটা, এবং সেইভাবে যদি অ্যাকর্ডিংলি আমি আমার বছরটাকে প্ল্যান করি, সমস্ত কিছু, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তাহলে কিন্তু সেখান থেকে আমি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারি। লাইফে এই প্রোডাক্টিভ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। গতানুগতিক একটা জীবন যাওয়া, আর প্রতিটা বছর আমি নিজেকে এক্সেল করছি, সেক্ষেত্রে নিউমারোলজি খুব অথেন্টিক ওয়েতে আমাদের কিন্তু গাইড করতে পারে। এই যে 1 to 9 পার্সোনাল ইয়ান নাম্বার আমি বললাম, এবার এই পার্সোনাল ইয়ান নাম্বারটা শুরু হয় কখন থেকে, প্রভাবটা কখন থেকে শুরু হয়, এটা বলে দিই। তো প্রতিটি বছর পার্সোনাল ইয়ান নাম্বারের প্রভাব কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয় না। 1 জানুয়ারি থেকে এই নাম্বারের প্রভাব শুরু হবে না। সাধারণত চাইনিজ নিউ ইয়ার থেকে এই নাম্বারের প্রভাবটা শুরু হয়। এবার এক একটা বছর চাইনিজ নিউ ইয়ার এক একটা ডেটে পড়ে। এই বছর 29 জানুয়ারিতে পড়েছিল, তাহলে 29 জানুয়ারি থেকে ওভারঅল পার্সোনাল ইয়ান নাম্বারটা প্রভাবটা দিতে শুরু করবে। কিন্তু প্রথম যখন প্রভাব দিতে শুরু করবে, তখনই কিন্তু এ ফুল পাওয়ারে আসে না। প্রথম 3 মাস ওভারল্যাপিং পিরিয়ড থাকে।
ওভারল্যাপিং পিরিয়ড মানে আগের বছরের পার্সোনাল ইয়ার নাম্বার, ধরো আমি যে এক্সাম্পলটা নিলাম যার পার্সোনাল ইয়ার নাম্বার এবারে 3, ওভারল্যাপিং পিরিয়ড মানে প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের খানিকটা কিন্তু লাস্ট ইয়ারের যে 2 পার্সোনাল ইয়ার নাম্বার তারও প্রভাব থাকবে, প্লাস 3 পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবও থাকবে, ওভারল্যাপিং। কিন্তু যখন সময়টা এগোতে থাকবে, ধরো মে, জুন, জুলাই, আগস্ট টিল সেপ্টেম্বর, এখনকার প্রেজেন্ট ইয়ারের পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবটা পিকে উঠবে, সেপ্টেম্বরে গিয়ে পিকে উঠবে, কিন্তু ধীরে 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 লাস্ট ইয়ারের প্রভাবটা পুরো চলে যাবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভীষণ রকমভাবে এই বছরের পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবটা চলতে থাকবে। যেই সেপ্টেম্বর ক্রস করে যাবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আবার ওভারল্যাপিং পিরিয়ড শুরু হবে, যেখানে যার পার্সোনাল ইয়ার নাম্বার এবারে 3, তার পরের বছরে 4 পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাব শুরু হয়ে যাবে, প্লাস 3 এর প্রভাবটাও চলতে থাকবে। তাহলে এখন যে সময়টা আমরা সবাই আছি, যার যেটা পার্সোনাল ইয়ার নাম্বার তার কিন্তু এখন সব থেকে বেশি প্রভাব সে পাবে। তাহলে এইবারে 1 to 9 হচ্ছে আমার পার্সোনাল ইয়ার নাম্বার। তাহলে এক একটা নাম্বার কি করছে, এক একটা থিম তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা 1 to 9 আমরা সংক্ষেপে একটু জেনে নিই যে কোন পার্সোনাল ইয়ার নাম্বারের থিম কিরকম। ধরো কারোর যদি পার্সোনাল ইয়ার নাম্বার 1 হয়, 1 মানেই হচ্ছে বিগিনিং। ধরো সে লাইফে কিছু একটা নতুন শুরু করতে চাইছে, ধরো কোনো বিজনেস শুরু করতে চাইছে বা নতুন কিছু কেরিয়ারের দিকে যেতে চাইছে, আবার কোনো পড়াশোনা স্টার্ট করতে চাইছে, তাহলে এই 1 নাম্বারের ইয়ারটা তাকে কিন্তু হেল্প করবে, যেহেতু এখানে একটা নিউ বিগিনিং, এনিথিং নিউ যদি কারোর স্টার্ট করার থাকে তাহলে অবশ্যই 1 পার্সোনাল ইয়ার নাম্বারে স্টার্ট করতে হবে। করলে কি হবে, আমরা যে বছরের থিমের সঙ্গে নিজেদের পুরো গোলসগুলোকে অ্যালাইন করব, আমার পক্ষে সেই গোলটা অ্যাচিভ করাটা ইজি হবে। স্রোতের সাথে যাওয়া আর স্রোতের বিপরীতে যাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে গো উইথ দ্য ফ্লো ব্যাপারটা থাকবে যখন আমি পার্সোনাল ইয়ার নাম্বার বুঝে যাব। তাহলে 1 মানে নিউ বিগিনিং, এনি সর্ট অফ নিউ থিংস আমরা শুরু করতে পারি। এবার আসছি 2। তাহলে আমি যদি কোনো জিনিস 1 পার্সোনাল ইয়ার নাম্বারে শুরু করি, 2 পার্সোনাল ইয়ার নাম্বারে আমাদের উচিত যেটা শুরু করেছি সেটাকেই ব্যালেন্স করে চলা এবং অন্যদেরকেও সাহায্য করা। যখনই আমি 2 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসব, তখন শুধু মি থিঙ্কিং করলে হবে না, মানে আই থিঙ্কিংটা ফোকাস না। 2 পার্সোনাল ইয়ারে উই থিঙ্কিং, মানে আমাদেরকে নিয়ে চলতে হবে, একা একা চললে কিন্তু হবে না। যাকে কোঅপারেট করব সেই কোঅপারেশনের মাধ্যমে 2 পার্সোনাল ইয়ার নাম্বারে কি হবে, আমি গেন করব, এই অ্যাটিটিউডটা রাখতে হবে। এবং তার সাথে এখানে ছোটোখাটো চেঞ্জেস আসতে পারে, যেরকম কারুর স্থানান্তর হতে পারে ছোটোখাটো লেভেলে। ধরো সে এখন এখানে কলকাতাতে আছে, অন্য জায়গায় যেতে চায়, সেই জায়গায় স্থানান্তরও কিন্তু 2 পার্সোনাল ইয়ার নাম্বারে হয়। 2 পার্সোনাল ইয়ার নাম্বারের রিলেশনশিপের জন্য খুব ভালো, যে একা তার লাইফে নতুন কেউ আসতে পারে। সাধারণত আমরা বলি এই সময়টা আমরা সোলমেটের দেখা পাই, যে একা সে তার সোলমেটকে পেতে পারি 2 পার্সোনাল ইয়ার নাম্বারে। এবার যদি আমি 3তে আসি, 3 পার্সোনাল ইয়ার নাম্বারটা বলা হয় ওয়ান অফ দ্য সাকসেস ইয়ার। আমি ধরো 1-এ যেটা শুরু করেছি, 2তে ব্যালেন্স করে চললাম, 3তে সেটা অপটিমাম রেজাল্ট দেবে আমাকে। আমি একটা বিজনেস 1-এ শুরু করেছি, আমি সেটা গ্রাসরুট লেভেলে আছে, 2তে গিয়ে তাকে ব্যালেন্স করে এগিয়ে নিলাম। যখন আমি 3 পার্সোনাল ইয়ারতে চলে আসবো, তখন ওখান থেকে কিন্তু আমি বেনিফিটটা ম্যাক্সিমাম গেন করতে শুরু করবো। এই জন্য আমরা দেখি 3 পার্সোনাল ইয়ার নাম্বারে আমাদের প্রচুর সাকসেস আসে। তো এই গেল 3। এবারে যখন 4-এ চলে আসব, 4 হচ্ছে ফাউন্ডেশন ইয়ার। আমি যতটা তৈরি করলাম তারপর থেকে আর একটা লেভেলে যদি আমি জাম্প করতে চাই, কারণ আমি তো প্রসপারিটি চাইছি, একটা লেভেলে এসেছি, এবার 4 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে এসেছি। এই সময়টা আমাদের কি হবে, আমাদের একটা জায়গায়, এমন জায়গায় আসবো যেখান থেকে পরবর্তী জার্নিটা শুরু করার জন্য আবার একটা গ্রাউন্ড লেভেলের কাজ আমাকে শুরু করতে হবে। ধরো আমি একটা বিজনেস শুরু করেছি, সেটা আমি 3 পার্সোনাল ইয়ার নাম্বারে কি পেলাম, তার একটা সাকসেস পেলাম। 4-এ যখন চলে আসবো, তখন আমি চিন্তা করছি যে এবার একে নেক্সট লেভেলে কি করে নিয়ে যাব। নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলেই আমাকে কি করতে হবে, এর ওপর আরও ফাউন্ডেশনের কাজ করতে হবে। তো 4 পার্সোনাল ইয়ার নাম্বারটা আমাদের এই ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে খুব হেল্প করে। মানে যে যেখানে দাঁড়িয়ে আছি তার ফাউন্ডেশনটাকে যদি আমি স্ট্রং করতে চাই, তাহলে 4 পার্সোনাল ইয়ার নাম্বারটা আমাদেরকে হেল্প করে। যখন 4 পার্সোনাল ইয়ারে আমি আমার ফাউন্ডেশনকে স্ট্রং করে নিলাম, তখন আমি চাইবো যে এবার আমি এক্সপ্যান্ড করব।
মানে 4 পার্সোনাল ইয়ার নাম্বার একটু লিমিটেশন, মানে আমি চাইলেই এখানে অনেক কিছু শুরু করতে পারবো না। যেমন আমাকে অনেকে এসে জিজ্ঞাসা করেন যে আমি জব চেঞ্জ করতে চাই, তাহলে কি আমি জব চেঞ্জ করতে পারি? তার সঙ্গে সঙ্গে আমরা পার্সোনাল ইয়ার নাম্বারটা দেখি। যদি কেউ 4 পার্সোনাল ইয়ার নাম্বারে থাকে, আমরা সবসময় রেকমেন্ড করি যে না, এখন যেখানে আছেন সেখানে থাকাই ভালো। এখন চেঞ্জ করলেও সেই নতুন জায়গাতে গিয়েও কিন্তু একটা স্ট্রাগল আসবে। ওয়ারঅ্যাজ আমি যখন 5 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে যাব, 5 পার্সোনাল ইয়ার নাম্বারটা পুরোপুরি চেঞ্জ এরিয়ার। তাহলে আপনার যা কিছু চেঞ্জ করার ইচ্ছে, যা কিছু নতুন স্কিল অ্যাড অন করার ইচ্ছে, সেটা আপনি 5 পার্সোনাল ইয়ার নাম্বারে করুন, 4 পার্সোনাল ইয়ার নাম্বারে করবেন না। তাহলে 5-এ যখন আসলাম তখন আমি লাইফে কী পাবো? আবার একটা ফ্রিডম পাবো, একটা ফ্রেশনেস আসবে। গত বছরে যে লিমিটেশনসটা ছিল, 5-এর ইয়ারে সেই লিমিটেশনসটা থাকবে না, সেখানে ফ্রিডম আসবে। এবং যার যেটা চেঞ্জ করার ইচ্ছে, সে বিজনেস, নতুন বিজনেস ট্রাই করতে চায়, সে লোকেশন চেঞ্জ করতে চায়, গাড়ি আছে গাড়ি চেঞ্জ করতে চায়, বাড়ি চেঞ্জ করতে চায়, যা কিছু চেঞ্জ ভাইব্রেশন 5-এ আসবে। 5-এর পরেই হচ্ছে 6 পার্সোনাল ইয়ার নাম্বার। 6 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদের রিলেশনশিপকে ভীষণ রকমভাবে হেল্প করে। যারা ম্যারেজের কথা ভাবছেন, ম্যাক্সিমাম ম্যারেজ আমরা যখন নিউমারোলজি চার্ট আমরা দেখি, তখন দেখা যায় যে 6 পার্সোনাল ইয়ার নাম্বারে যখন কেউ আসে তখন ম্যারেজের জন্য খুব ভালো, এবং এই সময়টায় বিয়ে হয় ভীষণ রকমভাবে। তার সাথে বিজনেসের জন্য ভালো, রেকগনিশন আসে এই সময়টায়। তো 6 পার্সোনাল ইয়ার নাম্বার আবার একটা ভালো সময়। যখন 6-এ আমি অনেকটা গেইন করে ফেললাম, মানে 1 থেকে আমার লাইফের জার্নি শুরু হয়েছে, হয়ে আমি 6 অবধি এসেছি। এবার যখন 7 পার্সোনাল ইয়ার নাম্বারে যাব, সেটা একটু রেস্ট পিরিয়ড। ইউনিভার্স আমাদের বলে এবার একটু রেস্ট নাও। এই সময়টাই চ্যালেঞ্জটা শুরু হয়, কারণ আমরা বুঝতে পারি না যে এটা আমাদের একটু রেস্ট নেওয়ার সময়। আমরা এই সময়ও কী করি? অনেক বড় বড় গোল সেট করি এবং তার পেছনে আমরা কী করি? চেস করতে শুরু করি। কিন্তু 7 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদেরকে একটুখানি স্লো করে দেয়। এবার এই স্লোনেসটাকে আমাকে মানতে হয়। যদি আমি সেটা না মানি, তখনই সেখান থেকে সমস্যাগুলো বেশি আসে। আমাদের কাছে যখন কনসাল্ট করতে আসে, আমরা দেখি যে সে কোন পার্সোনাল ইয়ার নাম্বারে আছে। ম্যাক্সিমাম 2, 7, 8, 9 এই পার্সোনাল ইয়ার নাম্বারে বেশি মানুষজন কনসালটেন্সিতে আসে, কারণ সেই সময় তারা ঠিক বুঝতে পারে না। তারা তো একইভাবে লাইফটাকে নিয়ে যায়, ঠিক কোন সময় স্লো হতে হবে, কোন সময় একটু থামতে হবে, সেইটা কিন্তু জানা খুব জরুরি। তো ওই জায়গাটায় কি হয়? সমস্যা হয়। তো সেখানে আমাদেরকে নলেজেবল করতে হয় যে 7 পার্সোনাল ইয়ার নাম্বারে একটু আমাদেরকে সাবধানে চলতে হয়। আরও কী কী বিষয়ে সাবধানতা? হেলথের ক্ষেত্রে সাবধানতা নিতে হয়। ধরো 6 পার্সোনাল ইয়ার নাম্বারে কারুর ম্যারেজ হয়েছে, কিন্তু সে ম্যারিটাল কোনো প্রবলেমে চলছে তার, এবার সেটা যদি বেশি মাত্রায় চলতে থাকে, 7 পার্সোনাল ইয়ার নাম্বারে যখন সে আসবে, যদি ম্যারিটাল ডিসপুটকে ঠিক না করে, তাহলে কিন্তু সেপারেশন থেকে ডিভোর্স পর্যন্ত এই সময়টায় কিন্তু হয়ে যায়। তো আগে থেকে সাবধানতা অবলম্বন করলে এই সময়টা খুব ইজি। ঠিক 7-এ যখন আমার রেস্ট পিরিয়ড তৈরি হয়ে গেল, তারপরেই কিন্তু 8 পার্সোনাল ইয়ার নাম্বার আসবে, যে 8 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদেরকে পাওয়ার দেবে, আমাদের মানিটারি সাকসেস দেবে। কিন্তু তার আগে 7 পার্সোনাল ইয়ার নাম্বারের সেই রেস্টটাকে কিন্তু মানতে হবে, সেইভাবে প্ল্যান চক আউট করতে হবে। তাহলে 8 পার্সোনাল ইয়ার নাম্বার যখন আমাদের প্রচুর অপরচুনিটি দেবে, আমাদেরকে সেই সময় প্রচুর এনার্জির দরকার। আমি যদি আগে এনার্জিটাকে না স্টোর করে রাখি, তাহলে যখন আমি 8 পার্সোনাল ইয়ার নাম্বারে আসবো, আমি সেই এনার্জিটা পাবো না। তাহলে আমাকে এনার্জি এক্সহস্ট করলে চলবে না, এইটি আমার প্রচুর এনার্জির দরকার। এবং এই সময় অনেক বড় বড় জিনিস আমি করতে পারি, ছোটোখাটো জিনিস না। বিকজ 8 স্যাটার্নের ইয়ার, স্যাটার্ন আমাদেরকে এক্সট্রিম দেখায়। ভালো হলেও এক্সট্রিম ভালো দেখাবে, আবার যদি আমি ঠিকভাবে সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাকে এক্সট্রিম কোনো চ্যালেঞ্জের সামনাসামনিও কিন্তু এই সময় হতে পারে। 8-এর পরে হয়ে গেল 9। তাহলে 8-এ যদি আমি সেই পাওয়ারটা পেয়ে যাই, 9 হচ্ছে 1 to 9-এর মধ্যে একেবারে লাস্ট। তাই এই 9 পার্সোনাল ইয়ার নাম্বারটা হচ্ছে এমন একটা সময়, এটা সন্ধিক্ষণ বলা যেতে পারে, কিন্তু পরের বছর আবার 1 to 9-এর একটা পার্সোনাল ইয়ার নাম্বারের জার্নি শুরু হবে, আর 9 হচ্ছে লাস্ট 1 to 9-এর শেষ সময়। তো এইটা একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের দেখতে হয় যে আমাদের যা যা করার ছিল সেগুলো কতটা করে উঠতে পেরেছি, কিছু কি বাকি আছে। যদি কোনো লেফট আউট কোনো ওয়ার্ক থাকে, তাহলে 9 পার্সোনাল ইয়ার নাম্বারে যারা আছেন, তাদের উচিত যে কাজগুলো এখনও ফিনিশ হয়নি সেটাকে ফিনিশ করা। অনেক দিন থেকে আমি ভাবছি যে আমি একটা হায়ার স্টাডিজ করবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না, হয়তো আমি হাফ ডান করে রেখে দিয়েছি। 9 পার্সোনাল ইয়ার নাম্বারে এসে আমি ফিনিশ করব, শুরু করব না, 9-এ ফিনিশ করব। তার সাথে পরের আবার 1 to 9
দিনের যে জার্নিটা আমি শুরু করব তার পুরো প্ল্যানটা চক আউট করব। তো এইভাবে আমাদের 1 to 9 পার্সোনাল ইয়ার নাম্বারগুলো চলতে থাকে। তাহলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বছরের যে সময়টায়, সেখানে যার যেটা পার্সোনাল ইয়ার নাম্বার আমরা পিকে আছি। তো আমি অনেকগুলো নাম্বার পরপর বলে গেলাম, আবার একটু সাম আপ করে দিই যে সব থেকে ইজি পার্সোনাল ইয়ার নাম্বারগুলো কোনগুলো। 1, 3, 5, 6, 8 মিক্সড। 1, 3, 5, 6কে খুব গুরুত্ব দেওয়া উচিত। যে সময় সাবধানতা অবলম্বন করতে হবে 2, 4, 7, 8 মিক্সড আছে এবং 9 পার্সোনাল ইয়ার নাম্বারে অনেক সময় আমাদের শারীরিক নানান রকম সমস্যা হতে পারে। যদি আগে থেকে আমি হেলথকে না গুরুত্ব দিই, 9 পার্সোনাল ইয়ার নাম্বারে সেই সমস্যাটা হয়। তো ডেট অফ বার্থ থেকে আমরা পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করছি। ডেট অফ বার্থ থেকে আমরা যেটা দেখছি সেটা একটা প্রবাবিলিটি, মানে যে কথাগুলো বললাম সেগুলো প্রবাবিলিটি। যেটা নাম আরও বেশি, আমাদের নামের যে ভাইব্রেশন, সেই নাম থেকেও প্রতি বছর 2টো করে লেটার আমাদেরকে এফেক্ট দেয়, যাকে বলে এসেন্স নাম্বার। আমাদের পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে সাথে এসেন্স নাম্বারটাকেও দেখতে হয় যে আপনার নাম থেকে কি নাম্বার আসছে। যখন 2টো নাম্বার কম্প্যাটেবল হয় তখন আমাদের প্রেডিকশনসগুলো আরও স্ট্রং হয়। যে 1 পার্সোনাল ইয়ার নাম্বারে আছেন, এই বছরে নতুন কিছু শুরু করতে চাইছেন, আপনি পারবেন কি পারবেন না সেটা নিউমেরোলজিস্ট আপনার নেমের ভাইব্রেশন দেখে সেটাকে আরও বেশি কনফার্ম করবে যে আপনার নাম থেকে কি নাম্বার আসছে। তো মোটামুটি 2টো নাম্বারকে যদি আমরা দেখে নিই তাহলে আমরা বছরটাকে কিন্তু সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, এটা আমাদের কাছে একটা নতুন কনসেপ্ট, মানে আমরা একটা নতুন কনসেপ্ট পেলাম। আশা করছি দর্শকরাও একটা নতুন কনসেপ্ট পেল, যেটা আগের বারও হয়েছিল। আগের বার কি যেন একটা মানে নাম্বার ওয়াইজ কি একটা শেষের একটা ক্যালকুলেশন, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট ওটাও খুব ইন্টারেস্টিং ছিল। যেমনি এবার এটাও খুব ইন্টারেস্টিং। আশা করছি নিজেরাই, মানে দর্শকরা নিজেরাই ক্যালকুলেট করে নিজেদেরটা বার করে নিতে পারবে। এটাই সব থেকে ভাল লাগে আপনার চেষ্টা করি যে শেখানোর। এবং আমি যেটা দেখি, আগের পডকাস্টও যেটা দেখেছিলাম, যে অনেকেই খুব কমিউনিকেট করেছিলেন, যতটা পেরেছি রিপ্লাই দিয়েছিলাম। এটা ভালো লাগে যে ওনারা মানে এই কনসেপ্টটাকে শিখছেন। মানে আমার উদ্দেশ্য কিছু একটু শিখিয়ে যাব, যাতে নিজেরাই বাড়িতে থেকে কি এই মানে ছোটোখাটো একটু যদি আমরা এই হেল্পগুলো পাই, সেটাও কিন্তু আমাদের লাইফে অনেকটা এনরিচ করতে আমাদের সাহায্য করে। এবার তাহলে আমরা যেটা আমি আগের প্রশ্নটা করেছিলাম যে 1 থেকে 9 নাম্বারের সমস্যা, বা কারণ মানুষের সমস্যার শেষ নেই। সমস্যাটা কেন বললাম তার জন্য বললাম যে সমস্যার শেষ নেই। সমস্যা মানে দৈনন্দিন জীবনের সমস্যা, হেলথ রিলেটেড সমস্যা, হ্যাঁ, আর কি হতে পারে এইটা নিয়ে যদি বলেন 1 থেকে 9 সংখ্যার মানুষদের। তাহলে এবার আমরা ডেট অফ বার্থ ওয়াইজ আমরা আলোচনা করব। এবং সমস্যাগুলো সত্যিই আপনি এই কথাটা একদম সমস্যাটা একদম ঠিক বলেছেন, যে আমাদের লাইফে মূলত যে জীবন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে সমস্যা বিভিন্ন দিক থেকে আসছে। এবার আমি অ্যাজ এ নিউমেরোলজিস্ট যখন কাজ করি, দেখুন আমি প্রতিদিনই সমস্যা নিয়েই কাজ করি। একের পর এক নানান সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসে, যতটা সম্ভব তাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। তো আমি যদি এই সমস্ত সমস্যাগুলোকে যদি আমি একটু সিনাপসিস করে নিই যে কী টাইপের সমস্যাগুলো মেনলি আসে। মেনলি দেখুন 3 দিক থেকে মানুষের জীবনে সমস্যা আসে। এক হয়ে গেল আপনার হেলথকে আমি সবার ফার্স্টেই প্রায়োরিটি দেবো। হেলথ ছাড়া কিছুই হয় না। হেলথ ইজ ওয়েলথ কথাটাই আছে। হেলথ ফার্স্ট, সেকেন্ড চলে আসে রিলেশনশিপ, এবং থার্ড হচ্ছে ফাইন্যান্স, মানিটারি দিক। তিনটেই কিন্তু তিনটে দিককে কি করছে, একে অন্যের সঙ্গে এরা জড়িত। মানে যে কোনো একটা দিক ভালো হলো, আর একটা দিক যদি খারাপ হয় তাহলে কিন্তু আর একটা দিককেও কী করে, ওই খারাপটা কী করে সেটাকে প্রভাব দেয়। তো হেলথ, রিলেশন আর মানিটারি দিক, এই 3টে দিকের মেন সমস্যা থাকে। এবার আমরা যদি ডেট অফ বার্থ ওয়াইজ দেখি যে কোন ডেট অফ বার্থের মানুষদের এই 3টে সেগমেন্টে, হেলথ সেগমেন্ট, রিলেশনশিপ সেগমেন্ট আর মানিটারি সেগমেন্টে কী কী সমস্যা হয়, কি করা দরকার, সেগুলো নিয়ে আমরা ডেট অফ বার্থ ওয়াইজ আলোচনা করি। তো প্রথমে আমরা 1 নাম্বার আলোচনা করব, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 1st, 10th, 19th এবং 28th, তারা হচ্ছে 1 নাম্বারের মানুষজন। তো এদের আমি হেলথটা আগে বলি। মেনলি এদের যে হেলথের সমস্যাটা আসে সেটা হচ্ছে আইসাইটের প্রবলেম, হার্টের সমস্যা এবং বিপি। যখন একটু সময় বাড়তে থাকে, মানে একটু ওল্ড এজে বিপির সমস্যা এবং হার্টের সমস্যাটা কিন্তু বাড়ে। 1 নম্বরের মানুষ যে ছোটোবেলায় একটু হেলথটা ডিস্টার্ব থাকে চাইল্ডহুডে, কিন্তু আস্তে আস্তে যখন এজ ম্যাচিওর করতে থাকে তখন কিন্তু হেলথের সমস্যাটা থেকে তারা বেরিয়ে আসে।
আমি একটু ডায়েটের কথাটা বলবো, সামান্য কিছু জিনিস বলে দেবো। যেরকম ধরুন এই 1 নম্বরের মানুষজন, তাদের ডায়েটে অবশ্যই তারা ড্রাই ফ্রুটসটাকে রাখবেন, ফলের মধ্যে লিচু এবং আঙুর, এই দুটোকে আপনারা অবশ্যই রাখবেন ডায়েটে। এবার যদি এদের রিলেশনশিপের জায়গাটায় আসি, ওয়ানের মধ্যে সবসময় একটা লিডারশিপ, একটা বসেজম থাকে। রিলেশনশিপের ক্ষেত্রেও এরা সবসময় একটা আপার হ্যান্ড নিতে পছন্দ করে। এরা কিন্তু ভীষণ রকমভাবে লয়াল হয়, কিন্তু এরা আবার পার্টনারের থেকেও কি চায়, লয়ালটিটা চায়। যেহেতু নিজে লয়াল, তো পার্টনারের থেকেও লয়ালটি চায়। অনেক সময় সিচুয়েশনকে নিজের মতো করে তারা চালাতে চেষ্টা করে, এবং সেখানে কি হয়, পার্টনারের সঙ্গে একটু সমস্যা হয়ে যায়। মানে কি, ওভার পজেসিভ। ওয়ানের একটা দিক থাকে যে এরা রিলেশনশিপে একটু ওভার পজেসিভ হয়ে যায়। ওভার পজেসিভ হয়ে গেলে তখন কিন্তু তার পার্টনারের পক্ষে সেটা একটু সাফোকেটিং হয়ে যায়। তো আমি যদি ওভার পজেসিভ থেকে একটু বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু লাভ লাইফকে অনেকটা ব্যালেন্স করা যায়। এবার এদের যদি আমি মানিটারি দিকটা দেখি, 1 নম্বরের মানুষজনের মানি লাক তখনই ইনক্রিজ করবে যখন তারা ইনোভেটিভ হবে, ইন্ডিভিজুয়ালিস্টিক হবে, গতানুগতিক হবে না, নিজের মতো করে নিজে একটা কিছু উদ্ভাবন করার চেষ্টা করবে, তখন কিন্তু এদের মানি লাক ভীষণ রকমভাবে ফেভার করে। এমনিতেই এই নাম্বারটা লিডারশিপের নাম্বার। এরা যদি জবে যায় তাহলে হাই লেভেলের পোস্টে এরা ভালো কাজ করে, সাবঅর্ডিনেট কোনো পজিশনে এরা কিন্তু ভালো কাজ করে না। তারা সবসময় মানে লিডারশিপ রোলটাতে আসতে চায়, এবং সেই কোয়ালিটিও কিন্তু তাদের মধ্যে থাকে। এবার বাই চান্স তারা যদি সাবঅর্ডিনেট পজিশনে কাজ করে, তখন কিন্তু তাদের মানি লাক কোনোদিনই ফেভার করবে না। এরা যদি বিজনেসে আসে, তখন ইকুয়াল পার্টনারশিপ বিজনেস এদের জন্য একেবারেই না। এরা নিজেই বিজনেস করতে পারে, যদি পার্টনারশিপে আসে এদের স্টেক সবসময় বেশি থাকবে, তাহলে তারা গেইন করবে। তো এদের মানি লাক সাধারণত আমরা দেখেছি 37 ইয়ার্সের পর থেকে এদের ভাগ্যের কিন্তু একটা ইউটার্ন হয়। মানে প্রথম দিকে চ্যালেঞ্জ থাকে, যেই তারা 37 ইয়ার্সটা ক্রস করে, তাদের লাইফে একটু একটু করে সেই জায়গাটা তৈরি হতে শুরু করে। এবার আমরা 2তে চলে আসছি। 2 নাম্বারটা হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 2nd, 11th, 20 এবং 29th, তারা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এর হেলথের ক্ষেত্রে প্রথমেই বলবো ডাইজেস্টিভ সিস্টেম এদের উইক থাকে। ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু উইক থাকে, সেই জন্য ফাস্ট ফুড ইত্যাদি খাবার থেকে ইনফেকশন বা কিছু হওয়া, এই জিনিসটা খুব হয়। ডায়রিয়া, কনস্টিপেশন, এই ব্যাপারগুলো থাকে। যখন বয়স বাড়তে থাকে সেই সময়টা একটু ডায়াবেটিসের সমস্যা হয়। এদের অবশ্যই কিন্তু ডায়েটের মধ্যে স্যালাডকে রাখা উচিত। কিউকাম্বার নিন, ক্যারট নিন, এইগুলো অবশ্যই স্যালাডটাকে এভরিডে ডায়েটের মধ্যে রাখা উচিত। এবং এর সঙ্গে ফলের মধ্যে আমি বলবো তরমুজ, সিজনাল ফ্রুটের মধ্যে তরমুজটাকে আপনি রাখবেন। তো এদের এবার যদি আমি লাভ লাইফকে দেখি, 2 নাম্বারটা ভীষণ রকম কম্প্যাটেবল নাম্বার। তো এরা পার্টনারকে ভীষণ রকম সেই কম্প্যাটেবিলিটিটা দেয়, পার্টনারকে ভীষণ ভালোভাবে বোঝার চেষ্টা করে, খুব আন্ডারস্ট্যান্ডিং নাম্বার। তারা রোম্যান্টিকও হয়, কিন্তু লাভ লাইফের একটু প্যাসিভ রোল প্লে করে। আগে থেকে এগিয়ে যাবে না, একটু প্যাসিভে থাকবে, কিন্তু সবসময় পার্টনারকে কোঅপারেট করার চেষ্টা করে। মানে দে আর আইডিয়াল ম্যারেজ পার্টনার। ম্যারেজে যে আমাদের একটা কোঅপারেশনের দরকার থাকে, 2 যদি হয় কারুর ম্যারেজ পার্টনার, তাহলে কিন্তু সেই কোঅপারেশনটা 2 সবসময় করে, কিন্তু নিজে থেকে এগিয়ে গিয়ে হয়তো কিছু বলছে না, সেটা অন্যজনকে একটু বুঝে নিতে হচ্ছে। এরা খুব সেন্সিটিভ হয়, কিন্তু এদের লাইফে ফ্যামিলি, সন্তান, এই ব্যাপারটা ভীষণ মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটাকে তারা খুব ইম্পর্টেন্স দেয়। কিন্তু তারাও ভীষণ লয়াল হয়, এদিকটা খুব ফেথফুল হয়, কিন্তু সেন্সিটিভ হয়। তো অন্য যিনি পার্টনার থাকবেন, এই ব্যাপারটা যদি 2 এর তারা বুঝে নিতে পারেন যে তার পার্টনার সেন্সিটিভ, তাহলে রিলেশনশিপটা খুব সুন্দর দিকে যায়। এবার যদি আমি এদের মানিটারি দিকটায় আসি, 2 হচ্ছে এমন একটি নাম্বার, সেখানে মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস যে কথাটা আছে, সেটা 2 এর জন্য ভীষণ যায়। মানে গেট কুইক রিচ ব্যাপারটা এদের জন্য অ্যাপ্লিকেবল না। এরা ধীরে ধীরে মানিটারি লাকটাকে কি করে নিজের কাছে নিয়ে আসে। মানে মানি অ্যাকুমুলেশন ধীরে ধীরে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছতে পারে না। যদি খুব ধীরে আস্তে তারা এগোতে থাকে, তাহলে উইথ দ্য প্যাসেজ অফ টাইম তারা কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যায়, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। তো এই একটা ব্যাপার। আর যদি এরা বিজনেসের দিকে আসে, আমরা সবসময় রেকমেন্ড করি যে আপনি সাথে একজনকে নিন। পার্টনারশিপ বিজনেস এদের জন্য ভীষণ রকমভাবে ইম্পর্ট্যান্ট। তো এদের জন্য একা বিজনেসের থেকে যদি কেউ সাথে থাকে বা কারোর সাজেশন যদি এরা নিয়ে সমস্ত ডিসিশনগুলো নেয়, তাহলে এরা লাইফে কিন্তু খুব উন্নতি করে।
এই গেল 2। এবার 3তে চলে আসছি। 3 হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 3, 12, 21 এবং 30। তো এদের যদি হেলথের দিকটা দেখি, এদের সাধারণত কি হয়, মাঝে মাঝে একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস 3 নম্বরের মানুষদের দেখা যায়। লো বিপি একটা সমস্যা এদের থাকে, স্কিন ইরাপশনের একটা সমস্যা থাকে। তো এই প্রবলেমসগুলো তাদেরকে দেখা যায়। অনেক সময় 3 নম্বরের মানুষজনের পায়ের দিকে একটা সমস্যা থাকে, যেটা পরবর্তীকালে হয়তো প্যারালাইসিসের দিকে অনেক সময় টার্ন নেয়, যদি তার সেই টাইপের কোনো অসুখ থাকে। আমি যদি 3 এর ফুডের দিকটায় আসি, তাহলে অবশ্যই যে কোনো হুইট প্রোডাক্ট এরা ডায়েটের মধ্যে অবশ্যই রাখবে। তার সঙ্গে নাটস হতে পারে, আমন্ড হতে পারে, এগুলো নিলে খুব ভালো। এই খাবারগুলো যদি তাদের সাথে থাকে তাহলে এটা বডি এনার্জি বাড়াতে তাদেরকে হেল্প করে। তো 3 এর লাভ লাইফকে এবার আমরা দেখি কিরকম হয়। 3 নাম্বারটা হচ্ছে হ্যাপি গো লাকি। তো এদের যে রিলেশনশিপের যে জায়গাটা থাকে, সেখানে এরা সবসময় একটা ম্যাজিক চায়, মানে একটা নতুনত্ব চায়। খুব তাড়াতাড়ি এরা বোর হয়ে যায়, একটা গতানুগতিক ব্যাপার তৈরি হলে এরা খুব বোর হয়ে যায়। তো এরা সম্পর্কের মধ্যে সবসময় একটা নতুনত্ব আনতে খুব পছন্দ করে, এবং এদের পার্টনার যদি এদেরকে অ্যাডমায়ার করে তাতে এরা খুব খুশি হয়। তো এই জিনিসটা 3 লাভ লাইফে ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। এরা অনেস্ট হয়, তবে খুব ডোমেস্টিক না। এরা সাধারণত লাইফকে এনজয় করতে পছন্দ করে। এবার যদি আমি 3 এর মানিটারি লাক এই দিকটায় আসি, 3 এর সম্পর্কে যেটা বলা হয়, খুব সুন্দর একটা কথা বলা হয় 3 মানুষজনের জন্য, সেটা হচ্ছে আর্লি ইন পিউবার্টি, আর্লি ইন পভার্টি। কেন এই কথাটা বলা হয়? 3 যে নাম্বারটা, সেটা জুপিটারের দ্বারা গভর্ন হয়। এরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর্ড হয়, এবং যেহেতু এদের ম্যাচুরিটি লেভেল খুব তাড়াতাড়ি আসে, আর্নিংয়ের দিকটা চাইলে এরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে ফেলতে পারে। এটা হচ্ছে এদের মানে ভালো দিক। কিন্তু এরা তাড়াতাড়ি যখন ম্যাচিওর হয়ে যায়, এটা যখন পজিটিভ দিক। আর একটা দিক হচ্ছে যে এদের যেহেতু হ্যাপি গো লাকি একটা টেন্ডেন্সি থাকে, যতটা তারা আর্ন করে, আর্নিংয়ের থেকেও এক্সপেন্ডিচারের জায়গাটা অনেক সময় বেশি হয়ে যায়। এই জন্য যেটা তারা আর্ন করলো সেটা আবার লুজও করে ফেলতে পারে। যার জন্য বলা হয় যে আর্লি ইন পিউবার্টি, তাড়াতাড়ি তাদের কি হচ্ছে ম্যাচুরিটি, বাট আর্লি ইন পভার্টি যদি আমি সেটাকে গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু সেই টাকাটা আমি ড্রেনও হয়ে যাওয়ার খুব সম্ভাবনা এদের দেখা যায়। এই জন্য এদের সব থেকে যেটা রেকমেন্ড করবো 3 মানুষজনদের, যতটা আপনি আর্ন করছেন প্রথম থেকেই সেভিংসের একটা অ্যাটিটিউড রাখুন। সেভিংসের ওপরে কিভাবে ইনভেস্ট করবেন তার উপরে একটা নলেজ কিন্তু এদের রাখা উচিত অলওয়েজ। কারণ প্রথম দিকে লাক ফেভার করলেও যদি সেটা গুছিয়ে না রাখতে পারি, ওল্ড এজে গিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। এটা 3 এর জন্য একটা পরামর্শ রইল। এবার 4 এ আসছি। যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 4, 13, 22 অথবা 31। তো 4 এর যদি আমরা হেলথের দিকটা প্রথমে দেখি, এদের সাধারণত মেন্টাল একটা টেনশন, ইমোশনাল একটা টেনশন, এই জিনিসটা ভীষণ দেখা যায়। মুড সুইং 4 এর ভীষণ রকমভাবে হয়, এবং মুড সুইংটা যদি খুব বেশি মাত্রায় থাকে, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন এবং সুইসাইডাল টেন্ডেন্সিও আসে। তো 4 এর এই মুড সুইং ব্যাপারটাকে ভীষণ রকমভাবে নজর রাখা উচিত। এবং সেখান মাঝে মাঝে যেহেতু মেন্টাল টেনশনটা এদের সবসময়, মানে সারাক্ষণ এদের ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, সারাক্ষণ কোনো না কোনো চিন্তা হচ্ছে। তো এদের ওল্ড এজে অনেক সময় কি হয়, ব্লাড ক্লটিংয়ের সমস্যা, ব্রেনে ব্লাড ক্লটিংয়ের সমস্যা কিন্তু দেখা যায়। তো প্রথম থেকে এরা যদি একটু রিল্যাক্সিং থাকে তাহলে ভালো হয়, মানে যতটা রিল্যাক্সেশনের দিকে একটু গুরুত্ব যদি দেওয়া যায়, সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো। এবার যদি আমরা 4 এর ফুডের দিকটায় আসি, অবশ্যই ফুডের মধ্যে যেটা রাখবেন, পালং শাক, এটাকে আপনারা যখন সিজনে পাওয়া যাবে এটা রাখবেন, এবং তার সাথে কোকোনাট এবং ব্যানানা এইগুলোকে কিন্তু রাখা ভালো। মানে এগুলো মাঝে মাঝে ইনটেক করবেন। আমরা ব্যানানা তো সবসময় ইনটেক করতে পারি, তো এটাকে ইনটেক করবেন, যেটা ব্রেন ডেভেলপমেন্টে ব্যানানা ভীষণ হেল্প করে। তো এই গেল 4 এর পুরো ব্যাপারটা। এবার 4 এর আমরা রিলেশনশিপের দিকটায় আসি। 4 খুবই লয়াল রিলেশনশিপে, কিন্তু রিজিড হয়। এরা সবসময় তাদের রিলেশনশিপে একটা পার্সোনাল স্পেসকে পছন্দ করে, এবং সেই পার্সোনাল স্পেসে কিন্তু নিজের পার্টনারকেও আসতে দেয় না। এখানে হচ্ছে সমস্যা। 4 সবসময় নিজের একটা পার্সোনাল স্পেস রাখতে চায়, পার্টনারকেও সেখানে এন্ট্রি দিতে চায় না। ঠিক ওইখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয়ে যায়।
পার্টনার যখন সেখানে এন্ট্রি পায় না, সেখানে 4 নিজের একটু একাকিত্ব চায়, এবং সেটা যদি তার পার্টনার বুঝতে না পারে, সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং 4-এর রিলেশনশিপে ভীষণ রকমভাবে আসে। এবং যেহেতু এরা একটু রিজিড হয়, একটু ডমিনেটিং হয়, নিজের যে চিন্তা ভাবনাটা সেটা অনেক সময় সেটা পার্টনারের ওপরে এরা একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা নিজের মতো যাওয়ার চেষ্টা করে। লয়াল কিন্তু রোম্যান্টিক না অতটা, এবং সেখানে রিলেশনশিপে একটা ট্রাবল ম্যাক্সিমাম 4 নম্বরের মানুষজনদের দেখা যায়, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আসে। তো এটা যার পার্টনার 4-এ আছে, সে যদি এটা জেনে নেয় আজকে যে তার একটা পার্সোনাল স্পেসের দরকার, এবং সেটা যদি সে দিতে শিখে যায়, বা যে 4 নাম্বারের মানুষ সে যদি তার পার্টনারকে এটা বোঝাতে পারে যে আমার একটা পার্সোনাল স্পেস দরকার, একাধারে আমি যেমন পার্সোনাল স্পেস নিজের জন্য রাখছি, আমার পার্টনারকেও সেই পার্সোনাল স্পেসটা দিতে হবে, সেটা যদি 4 একটু কনসিডার করতে পারে, তাহলে কিন্তু তার লাভ লাইফটা অনেক ভালো হয়। তো এটা একটা খুব বিশেষ দিক 4 নাম্বারের। এবার যদি আমি তাদের মানিটারি দিকে আসি, 4 নাম্বারের মানুষজনের কি হয়, এদের মানিটারি দিকটা কুইক গেন এবং কুইক লস, এটা ভীষণ এদের জন্য অ্যাপ্লিকেবল। যখন টাকা আসবে, প্রচুর টাকা কোথা থেকে আসলো, রাহু কোথা থেকে টাকা এদেরকে এনে দিল কেউ জানে না, কুইক গেন হতে পারে, আবার কুইক লসও হতে পারে। এই জন্য সবসময় একটা গুড ফাইন্যান্সিয়াল রেকর্ড এদের মেনটেন করা প্রচণ্ড রকমভাবে জরুরি, যাতে লসটা কুইক না হয়। এবার লসটা কিভাবে হয় 4-এর মানুষজনদের? সাধারণত অপোজিট জেন্ডার থেকে লস হয়, রিলেশনশিপের ট্রাবল, ডাইভোর্স ইত্যাদি নানান রকমভাবে লস আসছে, অথবা লিগাল অন্য কোনো লিগাল কোনো প্রবলেম। একবার যদি 4 নাম্বারের মানুষজন কোনো লিগাল প্রবলেমে চলে আসে, প্রচুর মানিটারি ড্রেনেজ হয়। এই জন্য আমরা সবসময় আগে থেকে সাবধান করি যে লিগালে যাবেন না, যে কোনো সমস্যা তার আগে সেটেল করার চেষ্টা করুন, কারণ 4 নাম্বারের মানুষজনদের লিগাল ব্যাটেল জেতা খুব সমস্যা হয়ে যায়, প্রচুর লিগাল কমপ্লিকেশনস চলে আসে, এবং প্রচুর মানিটারি ড্রেনেজ অকারণে হতে থাকে। এটা আমার নিজের কনসালটেন্সিতে আমি দেখেছি, অনেক মানুষজনের সঙ্গে এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি এই জিনিসটা হয়। এবং 4-এর জাতকদের এই জন্য মানে একটা অলওয়েজ অ্যাডভাইস থাকে যে লিগাল থেকে অলওয়েজ আপনারা দূরে থাকুন, লিগাল থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন, যে কোনো সমস্যাকে আগেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো মানি আসবে, কিন্তু তাকে ধরে রাখতে হবে ঠিকভাবে, প্রপার প্ল্যানিং করতে হবে যাতে অকারণে ড্রেনেজ না হয়ে যায়, সেই দিকটায় যত্ন রাখা 4-এর মানুষজনদের একান্তভাবে দরকার। এবারে 5কে নিয়ে স্টার্ট করি। তো যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 5th, 14th অথবা 23rd, তারা হলো 5। তো 5 নম্বরের মানুষজনের মেন যে সমস্যাটা আসে সেটা তাদের সাধারণত মেন্টাল টেনশন এদেরও দেখা যায়, যেহেতু এদেরও খুব মানে মেন্টাল দিক থেকে এরা ভীষণ অ্যাক্টিভ থাকে, সাধারণত অনেক চিন্তা করে, এবং সেখানেও একটা মেন্টাল টেনশনের সমস্যা এদের থাকে। এদের স্পিচে অনেক সময় প্রবলেম দেখা যায়, ইনক্লুডিং স্ট্যামারিং প্রবলেম, সেটাও এদের আসে। ভার্টিগোর একটা সমস্যা অনেক সময় এজ বাড়লে, ভার্টিগো রিলেটেড প্রবলেম এদেরকে সাধারণত একটু কষ্ট দেয়। তো এদের ডায়েটের মধ্যে আমি আবারও বলবো যে একটু ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবেন, তার সঙ্গে গ্রেপস, এই জিনিসটাও একটু আঙুর, ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো আপনারা আপনাদের ডায়েটের মধ্যে আনবেন। আর এবারে আমরা চলে যাই 5-এর রিলেশনশিপের দিকটা নিয়ে। 5 রিলেশনশিপে সবসময় ফ্রিডম চায়, এটা 5-এর একটা দিক। এদেরকে প্র্যাকটিক্যাল লাভার বলা হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইট এদের জন্য না, এরা সবসময় আগে দেখে, শোনে, বিচার করে, তারপর কিন্তু তারা কমিটমেন্টে যায়, ইজি ওয়েতে কমিট করে না, দে আর দ্য প্র্যাকটিক্যাল লাভার। এবার এর আর একটা দিকও আছে 5-এর, সেটা হচ্ছে 5-এর একটা সেন্সুয়াস দিকও থাকে। তো রিলেশনশিপের এই জায়গাটা যদি তারা সেলফ কন্ট্রোল যদি 5 না আনে, তখন আর্লি ম্যারেজের যদি দিকে তারা যায়, অনেক সময় কি হয়, হঠাৎ করে একটা সিদ্ধান্ত অল্প বয়সে তারা নিয়ে নিল ম্যারেজের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সেই ম্যারেজটা ফেল করে, বিকজ তারা বুঝে শুনে সেখানে জাম্প করলো না, সেখানে তাদের যে সেন্সুয়াস দিক বা সেলফ কন্ট্রোলের অভাব, সেখান থেকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসে। কিন্তু যত ম্যাচিওর হতে থাকে তত এরা অন্য একটা দিকে চলে যায়, যেখানে সেলফ কন্ট্রোলটা, যেটা আমি বললাম যে তখন জাম্প করার আগে তারা কিন্তু দেখে শুনে তারপরেই সেই জায়গায় যায়। সেই জন্য এরা যদি একটু দেরিতে এরা ম্যারেজ করে, সেই ম্যারেজটা অনেক বেশি সাকসেসফুল হয়। 5-এর জন্য আর্লি ম্যারেজ একেবারেই রেকমেন্ডেড না। তো এই গেল 5-এর রিলেশনশিপের জায়গা। এবার যদি এদের আমরা মানিটারি দিকটা দেখি, 5 কিন্তু ভীষণ রকমভাবে মানি আর্নিংয়ের একটা নাম্বার, বিশেষ করে এরা বিজনেসে প্রচুর গেন করে।
মানে 5 এমন একটা নাম্বার যারা বিজনেসের মাধ্যমে ভীষণ রকম গেইন করে, তো মানি আর্নিংয়ের এই দিকটাও এদের জন্য খুব ফ্লারিশ করে। ঠিক আছে, 5-এর এবারে মানিটারি দিকে আসি। 5-এর ক্ষেত্রে যেটা মানে অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে নো রিস্ক নো গেইন। এরা যত বেশি লাইফে ক্যালকুলেটিভ রিস্ক নেবে তত বেশি গেইন করবে, কিন্তু রিস্কটা অবশ্যই ক্যালকুলেটিভ হওয়া উচিত। যখন তখন যেভাবে খুশি রিস্ক নেওয়া না, বিশেষ করে মানিটারির ক্ষেত্রে যদি ক্যালকুলেটিভ রিস্ক তারা নেয় তারা সেখান থেকে মানিটারি গেইন করবে। এবং তার সাথে কি দরকার, এরা এই 5 নাম্বারের মানুষজন ভীষণ রকমভাবে বিজনেস ওরিয়েন্টেড, এবং এই নাম্বারটা পিপল ডিলিংসের জন্য খুব ভালো। এরা যত বেশি নেটওয়ার্কিং করবে, পিপল ডিলিং করবে, বিজনেসের দিকে ট্রাই করবে, তত বেশি এরা কিন্তু মানিটারি দিক থেকে গেইন করবে। 5-এর জন্য যে কোনো বিজনেসই যায়, যে কোনো প্রকারের বিজনেস এরা করতে পারে এবং সেখান থেকে গেইন করতে পারে। তো এই গেল 5-এর মানিটারি দিক। এবার আমরা 6-এ চলে আসছি। 6-এর প্রথমেই বলি যে কারা 6-এর মধ্যে আছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 6, 15 অথবা 24। 6-এর জাতকদের যে মেন সমস্যাটা আসে হেলথের দিক থেকে, একটা হচ্ছে ইএনটি রিলেটেড প্রবলেম আসে, অথবা এদের কখনো কখনো আপার লাঙে একটা সমস্যা হয়, অ্যাজমার প্রবলেম এদের দেখতে পাওয়া যায়। আর মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা সমস্যা অনেক সময় আসে। 6-এর যদি ফুডের দিকটায় আসি, তাহলে অবশ্যই এদের ডায়েটে আমি বলবো যে আপনারা ব্রাউন রাইসকে রাখতে পারেন ডায়েটে, ট্রাই করতে পারেন ব্রাউন রাইস মাঝে মাঝে। এছাড়া খেজুর অবশ্যই রাখবেন ডায়েটে, এবং তার সঙ্গে চেরি অথবা স্ট্রবেরি এটাও নিতে পারেন। এবার আমরা চলে যাই 6-এর লাভ লাইফ বা রিলেশনের ক্ষেত্রে। 6 হচ্ছে খুব ফ্যামিলি নাম্বার। 6 যে মানুষজন, যদি কারোর ফ্যামিলিতে কারোর স্পাউস যদি 6 হয়, তাহলে জানবেন উনি ভীষণ রকমভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড। এরা ফ্যামিলির জন্য প্রচণ্ড রকম ডেডিকেটেড থাকে, এবং ফ্যামিলিতে একজন 6 থাকা খুবই ভালো এই ডেডিকেশনের জন্য। কিন্তু তার সাথে সাথে সবারই একটা শ্যাডো সাইড থাকে। 6 অনেক সময় রিলেশনশিপকে একটু নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করে, যেটা পার্টনারের পক্ষে একটু অসুবিধে হয়। অনেক সময় এদের ডাউট করার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে, যেটাও একটা সমস্যার কারণ হয়ে ওঠে। আদারওয়াইজ 6 খুব লাভিং হয়, সম্পর্কের মধ্যে প্রচণ্ড রকম তারা গিভার হয়, ফ্যামিলিকে বা তার পার্টনারকে অনেকটাই তারা স্পেস দেয় এবং তাদেরকে অনেকটাই সেই ফ্রিডমটা দেয়। কিন্তু ডাউট প্রোন হওয়ার কারণে কখনো কখনো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা 6-এর মানুষজনের রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায়। এটাকে ওভারকাম করে নিলে আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। এবার যদি আমরা এদের মানিটারি দিকটা দেখি, 6-এর মানুষজনের যে মানিটারি দিক তখনই ভালো হবে যখন সে তার নিজের কাজগুলোকে খুব দায়িত্ব সহকারে করবে। যে প্রফেশনেই 6 থাকুক না কেন, সে যদি রেসপন্সিবিলিটি নেয় তার কাজের, তাহলে কিন্তু 6-এর মানিটারি দিকটা অনেক উন্নত হতে পারে। এই নাম্বারটা খুব ভালো হিলিংয়ের নাম্বার, এরা খুব ভালো হিলার হয়। এছাড়া পিপল ডিলিংসের নাম্বার, এদের মধ্যে একটা ক্যারিশমেটিক কোয়ালিটি থাকে। সেই ক্যারিশমেটিক কোয়ালিটির কারণে এবং লাভিং পার্সোনালিটির কারণে বা প্লিজিং পার্সোনালিটির কারণে মানিটারি দিক থেকেও এরা খুব লাকি হয়। তো 6 খুব মানি লাককে ফেভার করায়। তো এই গেল 6। এবার 7-এ চলে আসি। 7 মানে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 7, 16 অথবা 25। তো 7-এর আগে যদি আমরা হেলথকে দেখি, সাধারণত এদের যে জিনিসটা দেখা যায়, যে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে এরা বেশি মাত্রায় চিন্তা করে এবং সেখান থেকে ইমাজিনেটিভ ফিয়ার এদের আসে, এবং ছোটোখাটো পেটের সমস্যায় মানে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম এদের দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম যে জিনিসটা থাকে ইমাজিনেটিভ ফিয়ার, হবে না ব্যাপারটা, কিন্তু মন ওটা ভাবছে যদি এটা হয় তাহলে কি হবে। এখান থেকে অনেক রকম সমস্যা, কারণ আমি যখন এই জিনিসগুলোতে বেশি চলে যাব, তার অনেক রকম আদার্স হেলথ রিলেটেড ইস্যুস কি হয় সেখান থেকে চলে আসে, তৈরি হয়ে যায়। তো 6-এর মানুষজনের জন্য বলবো আপনি এরা স্যালাডটা সবসময় রাখা উচিত, শশা অবশ্যই ইনটেক করা উচিত, এবং তার সাথে ন্যাশপাতি এদের জন্য খুব ভালো। এরা যদি ন্যাশপাতি ডায়েটের মধ্যে রাখে তাহলে খুব ভালো। এবার 7-এর আমি যদি রিলেশনশিপের জায়গাটায় চলে আসি, 7 সবসময় লাভ লাইফকে খুব ডিপার অ্যাঙ্গেলে দেখতে পছন্দ করে। সুপারফিশিয়াল লাভ, আর্টিফিশিয়াল লাভ এরা পছন্দ করে না, সবসময় ডিপার লেভেলে গিয়ে চিন্তা করে। পার্টনারকে এরা হ্যাপি রাখে, এটা হচ্ছে সব থেকে পজিটিভ দিক, এবং পার্টনারকে হ্যাপি রাখার চেষ্টা করে। নিজের হ্যাপিনেসকে সেকেন্ডারিতে রাখে, কিন্তু পার্টনারের হ্যাপিনেসকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার সাথে এবার কখনো কখনো রিলেশনশিপের ক্ষেত্রে এরা সাধারণত একটু নিজেরা ডিসিশন নিতে পছন্দ করে, এবং সেখানে মাঝে
মাঝে পার্টনারের সঙ্গে একটু সমস্যা হয়ে যায়, খানিকটা ডমিনেট করারও মাঝে মধ্যে একটা চেষ্টা থাকে, বাট হ্যাপিনেসটাকে গুরুত্ব দেয়। তো এই হলো 7-এর রিলেশনশিপের জায়গা। এবার যদি 7-এর আমরা মানিটারি দিকটাকে দেখি, 7 মানিটারি গেন তখনই করবে যেহেতু এদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং খুব হাই থাকে। যত বেশি তারা চিন্তার মাধ্যমে ডিসিশন নেবে সেখান থেকে তারা কিন্তু গেন করে। ক্রিয়েটিভ থিঙ্কিং যত করবে সেখান থেকে বিভিন্ন রকম মানিটারি ওরিয়েন্টেড ডিসিশন নেবে, সেখান থেকে তাদের গেনের পরিমাণটা বাড়তে থাকে। যদি হঠাৎ করে কোনো ডিসিশন নেয় সেখান থেকে কিন্তু সমস্যা হয়। আগে চিন্তা ভাবনা করে তারপরেই ডিসিশনগুলো মানিটারি দিক থেকে অন্তত ডিসিশনগুলো নেওয়া উচিত। যেরকম আমি বললাম যে 7 যত বেশি অ্যানালিটিক্যাল থিঙ্কিং করবে এবং তারপর ডিসিশন নেবে সেটা তার জন্য ভালো, ঠিক একইভাবে 7 নম্বরের মানুষজন যত বেশি স্কিলকে ডেভেলপ করবে সেখান থেকেও তার মানি লাক খুব ডেভেলপ করে। মানে স্কিলের সঙ্গে মানি লাক একই সাথে যায়। যত বেশি এরা স্কিলড তত বেশি তাদের মানি লাক ফেভারেবল। এই জন্য স্কিল ডেভেলপমেন্টের দিকে 7 নম্বরের মানুষজনকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। সাধারণ যদি তাদের স্কিল থাকে তাহলে তাদের মানি লাকও কিন্তু অ্যাভারেজ থাকবে, সেখান থেকে সেটা উন্নতির জায়গায় যাবে না। এবার আমরা 8-এ চলে আসি, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 8, 17 অথবা 26। তো 8 নম্বরের মানুষজনদের যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে এদের ডাইজেস্টিভ ইস্যু একটা থাকে, ডিপ্রেশন আর একটা ইস্যু যেটা কিন্তু এদের থাকে। মানে এরা খুব পাস্ট থিঙ্কার, অতীতে কি হয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে ওভার থিঙ্কিং করে এবং সেখান থেকে কখনো কখনো ডিপ্রেশন চলে আসে এবং এই ডিপ্রেশন থেকেও ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ রকম এফেক্টেড হয়। এছাড়া হাড়ের কিছু সমস্যা অর্থাৎ বোনস এবং টিথ ওরিয়েন্টেড সমস্যা, কখনো কখনো আবার লোয়ার ব্যাক পেন, স্পাইনাল কর্ডে প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু 8 নম্বরের মানুষজনদের দেখতে পাওয়া যায়। 8-এর ফুডের দিকটায় আসছি। 8-এর ফুডের মধ্যে আমি একটা উল্লেখ করব মার্শম্যালো যদি আপনারা খান সেটা আপনাদের জন্য খুব ভালো। পালং শাক অবশ্যই খাবেন, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিয়ার করবে এবং তার সাথে ফ্রুটসের মধ্যে লেবু জাতীয় খাবার সেটা আপনারা নেবেন। অরেঞ্জ হতে পারে, এমনি লেমন হতে পারে, শরবতি লেবু হতে পারে। তো এই লেবু জাতীয় খাবার এবং তার সঙ্গে খেজুর, এটা আপনারা আপনাদের ডায়েটে রাখবেন। তো এটা গেল 8-এর ফুড। এবার যদি আমি 8-এর রিলেশনশিপের জায়গাটায় আসি, রিলেশনশিপ 8-এর যদি আমরা দেখি, 8 নাম্বারটা হলো মানি পাওয়ারের নাম্বার। তো এই নাম্বারের যারা জাতক জাতিকা তাদের রিলেশনশিপ মানে ইমোশন আর অ্যাম্বিশন এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলে। 8 খুব অ্যাম্বিশিয়াস হয়, মানি এবং পাওয়ার এদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি, সেই হিসেবে ইমোশন অর্থাৎ লাভ লাইফের যে জায়গাটা এটা সেকেন্ড প্রায়োরিটিতে আসে এবং সেখান থেকে লাভ লাইফে সমস্যা হয়। কারণ পার্টনার অনেক সময় কি হয়, প্রায়োরিটি পায় না, সময়টা পায় না। 8 হয়তো সেই সময়টা দিচ্ছে না তার পার্টনারকে, বিকজ সে অনেক বেশি কেরিয়ারে ফোকাস। সেখান থেকে কিন্তু পার্টনারের সাথে একটা সমস্যা আসে। এমনিতে এরা লয়াল হয় কিন্তু এরা একটু অথরিটেটিভ হয়, মানে রিলেশনশিপে এরা অথরিটি ফিগার হওয়ার চেষ্টা করে, এরাই ডিসিশন নেওয়ার চেষ্টা করে। আর একটা দিকে একটু 8-কে সাবধান হতে বলবো, অ্যারোগেন্সি। মাঝে মাঝে এদের একটা অ্যারোগেন্ট নেচার থাকে যেটা আবার তাদের লাভ লাইফে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করে। তো 8-এর মানুষজনকে যদি একটু ব্যালেন্স করে নেই, মানে ক্যারিয়ার অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি বা লাভ লাইফ, এটা যদি একটু ব্যালেন্সে আনা যায় তাহলে কিন্তু 8 এই সমস্যাগুলোকে সমাধান করতে পারে। 8-এর এবার মানিটারি দিকটায় আমরা আসি। বাংলায় একটা কথা আছে যে কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না, মানে হার্ডওয়ার্ক না করলে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো না। 8 নম্বরের মানুষদের জন্য এটা মানে একেবারে লিটারালি ট্রু। হার্ডওয়ার্ক ছাড়া এরা লাইফে সাকসেস পায় না এবং শর্টকাটে এদের কোনো সাকসেস নেই। কিন্তু হার্ডওয়ার্ক যদি এরা করে তাহলে কিন্তু লাইফে সাকসেসফুল হওয়া যায়। মানে মানি লাক তখনই এদের ফেভার করবে যখন তারা হার্ডওয়ার্ক করবে। এরা যদি লেজি হয়, শর্টকাটে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করে, তাহলে কোনোদিনই 8 কিন্তু মানি এবং পাওয়ারের নাম্বার হওয়া সত্ত্বেও সেই সাকসেসের জায়গাটা বা সেই মানিটারি বেনিফিটের জায়গাটা কোনোদিনই পাবে না। তো এই জায়গাটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং 8 যেরকম অন্যদেরকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারে কিন্তু অ্যাডভাইস এরা ফলো করতে চায় না।
অ্যাডভাইস খুব ভালো দেয়, এদের অ্যাডভাইসে অন্যরা সমৃদ্ধ হয়, তাদের মানিটারি লাক ফেভার করে, কিন্তু এরা নিজেরা অনেক সময় নিজেরাই কথাগুলো শোনে না। তো একটু যদি এরা যে অ্যাডভাইসটা অন্যদেরকে দিচ্ছে সেটা যদি নিজেও নিজের লাইফে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের মানি লাক কিন্তু ফেভার করে। তো এক কথা আমি 8-এর মানি লাক তখনই ফেভার করবে যখন হার্ডওয়ার্ক করবে। তো এখন থেকে এইটা একটা মোটিভেশন 8-এর জন্য থাকলো, মানি পাওয়ারের নাম্বার উইথ দ্য হার্ডওয়ার্ক কিন্তু সেই জায়গাটায় অবশ্যই পৌঁছানো যাবে। তো এই কমপ্লিট হলো 8। এবারে আমরা 9-এ আসি। 9 অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 9, 18 অথবা 27, তারা হচ্ছে 9-এর জাতক। এদের হেলথের দিকটা যদি আমরা দেখি, এদের সাধারণত যেহেতু মার্সের নাম্বার, রক্তপাতের একটা সম্ভাবনা থাকে, কাটা চেরা পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকেও বড় অ্যাক্সিডেন্ট এরকমও কিন্তু হতে পারে, মানে যেখানে একটা মানে ব্লিডিং হচ্ছে এই ব্যাপারটা কিন্তু এদের হয়, সার্জারি এইগুলো খুব হয়। তার সঙ্গে ছোটোখাটো লেভেলে যে হেলথের ইস্যুটা আসে সেটা হচ্ছে এদের থ্রোটের একটা সমস্যা হয়, অনেক সময় থ্রোট রিলেটেড প্রবলেম হয়। এই জন্য এদেরকে বলা হয় যে অ্যালকোহল ইনটেক বেশি না করতে, যেহেতু থ্রোটের সমস্যা আসে। এবং তার সাথে আরেকটা হয় মাঝে মাঝে ফিভার হয়, নানান টাইপের ফিভার হলো, স্কিন ইরাপশন হলো, এই জিনিসগুলো এদের দেখতে পাওয়া যায়। এদের ফুডের দিকটা আসি, ফুডের ক্ষেত্রে এরা অবশ্যই গার্লিক, অনিয়ন এই জিনিসটাকে এদের ফুডের মধ্যে রাখবে। যদি সেটা না নিতে পারে, যদি কেউ ভেজ হয় তাহলে বাঁধাকপি, ফুলকপি এটা রাখবে। টমেটো এদের জন্য খুব ভালো, এবং ফলের মধ্যে এভরিডে ফুডের মধ্যে একটা করে অ্যাপেল এরা রাখতে পারে। ঠিক আছে, তো এই গেল 9-এর ফুডের দিকটা, হেলথের দিকটা। এবার আমরা 9-এর লাভ লাইফটা দেখি। রোম্যান্স 9-এর লাভ লাইফকে ভীষণ রকমভাবে গভর্ন করে, এরা ভীষণ রোম্যান্টিক হয় এবং এদের লাইফকে ভীষণ রকমভাবে রোম্যান্সটা গভর্ন করতে থাকে, বিভিন্ন দিককেই গভর্ন করতে থাকে। এদের ক্যারেক্টারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা প্রচণ্ড রকমভাবে সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ রিলায়েন্ট, কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে এরা প্রচণ্ড রকমভাবে ডিপেন্ডেন্ট। মানে ইমোশনের ব্যাপার যখন আসলো তখন এরা একেবারে 360 ডিগ্রি অপোজিট। সেখানে ওরা খুব ইমোশনালি পার্টনারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং পার্টনারকে সবসময় খুশি করার চেষ্টা করে, ভীষণ রকম অন্যদেরকে এরা অ্যাট্রাক্ট করে। এদের মধ্যে খুব একটা ক্যারিশমেটিক পার্সোনালিটি থাকে, যার জন্য এদের দিকেও মানুষজন ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড হয়। তো ন্যাচারালি বারবার জীবনে কিন্তু ভালোবাসা এদের আসতে থাকে, কিন্তু ভালোবাসা যেরকম খুব তাড়াতাড়ি আসে, ম্যারেজের ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা এদের একেবারেই উচিত না। সেটা কিন্তু ভেবে চিনতে বুঝে তারপরেই সেই কমিটমেন্টে এদের আসা উচিত। তো ম্যারেজ পার্টনার হিসেবে এরা কিন্তু খুব ব্রড মাইন্ডেড হয় এবং পার্টনারকে খুব স্পেস দিতে পছন্দ করে। এবার 9-এর মানিটারি লাকটা দেখি। 9 অ্যাজ আ মানিটারি লাক যদি বলি, এক্সিলেন্ট নাম্বার। 9 নাম্বারের মানুষজন আর্নিংয়ের জন্য বা মানি লাককে ফেভার করার জন্য প্রচুর অপরচুনিটি লাইফে পান এবং সেটা তারা কাজেও লাগাতে পারেন। এবং 9 নাম্বারের মানুষজন বিশেষ করে প্রপার্টি ডিলিংস থেকে খুব বেনিফিটেড হন, আইদার প্রপার্টি সেল অথবা প্রপার্টি পারচেস, এখান থেকে এরা ভীষণ রকমভাবে বেনিফিট পান। এবং 9 যেহেতু ইউনিভার্সাল গিভারের নাম্বার, এরা অন্যদেরকে যত প্রায়োরিটি দেবে, যত ক্রিয়েটিভ হবে, সেখান থেকেও তাদের মানি লাক ভীষণ রকমভাবে ফেভার করে। তো অলটুগেদার 9-এর মানি লাক কিন্তু ভালো, তাকে ভালোভাবে কাজে লাগাতে যদি পারা যায় তাহলে 9 মানিটারি গেন করতে পারে। কিন্তু আর্লি লাইফে এদের একটু সমস্যা হয়, মানিটারি গেনটা একদম অল্প বয়স থেকেই আসে না, আর্লি লাইফে এদের স্ট্রাগল থাকে। যত সময় বাড়তে থাকে তার সাথে সাথে তারা লাইফে অপরচুনিটিগুলো পেতে থাকে। আচ্ছা, এই হলো 1 থেকে 9, মানে 1 to 9 সব কিছু আমরা ডিটেলসে জানলাম। আগের বার মনে হয় এত ডিটেলসেও আমরা জানিনি, জাস্ট ওপর জেনেছি যে বছরটা কেমন যাবে, বাট এটা ওভারঅল লাইফের একটা মানে চক আউট হয়ে গেল যে কোনটা বেটার। এটা শান্তদীপ, আমি তোমার পডকাস্টে এটা বলার আর একটা ইন্সপিরেশন এই কারণেই পেলাম যে গত পডকাস্টে যখন আমি গত বছর পডকাস্টে যখন 1 to 9 নাম্বার নিয়ে অনেক কিছু বলছিলাম, তখন সেখানে অনেকেই রিমার্ক করছিলেন যে আপনি যেটা বলেছেন একেবারে আমার সাথে মিলে গেছে। তো এই যে ছোট ছোট জিনিসই বলেছিলাম তখন, কিন্তু ওনারা এত সুন্দর একটা পজিটিভ রেসপন্স আমাকে দিয়েছিলেন, সেখান থেকে মনে হলো যে এই পডকাস্টে আমি যদি নাম্বার ওয়াইজ আরেকটু বিশদে বলি তাহলে হয়তো আরও ওনাদের ভালো লাগবে জিনিসটা, যে নিউমারোলজি কত সুন্দরভাবে সামান্য একটা নাম্বারের বিচার করে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের লাভ লাইফ, রিলেশন, এভরিথিং বলতে কিন্তু সক্ষম। তো সেই ইন্সপিরেশনেই আমি আজকে আরেকটু ইলাবোরেটলি বললাম। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।